আজকে এই বিশেষ সন্ধ্যায় আমি আপনাদের সামনে এমন এক অনন্য সাহিত্যিকের পরিচয় দিতে পেরে সত্যি গর্বিত বোধ করছি, যিনি বাংলা সাহিত্যে অসংখ্য আলোচিত রত্নের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করেছেন। তিনি কেবল একজন লেখিকা নন, তার সৃষ্টি শীতলতা ও গভীর চিন্তাধারা আমাদের হৃদয় ও মনকে অনুপ্রাণিত করে। নারী কবি ও কথা সাহিত্যিক নাহার মণিকা পারিবারিকভাবে সাহিত্য সংস্কৃতির আলোয় মোড়ানো পরিবেশে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই সৃষ্টির আগুন জ্বালিয়ে ঈদ সংখ্যা সাপ্তাহিক বিচিত্রাতে তার কবিতার প্রথম ঝলক দিয়ে তিনি সাহিত্যের পথে পা রাখেন। দীর্ঘদিন ধরে দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার লেখা পাঠকের মনে এক অম্লান ছাপ রেখে গেছে। সরল অথচ কাব্যিক গদ্যের মাধ্যমে তিনি নির্মাণ করেছেন এক স্বতন্ত্র কণ্ঠস্বর, যেখানে দেশ, মুক্তিযুদ্ধ, রাজনীতি এবং মানুষের অন্তরঙ্গ সম্পর্কের নানা দিক স্পষ্ট প্রতিফলিত হয়। অভিবাসী মানুষের গল্পে তিনি দেখিয়েছেন কিভাবে নানা নদী, সমুদ্র ও আকাশ পাড়ি দিয়ে আমাদের মাটির প্রতি গভীর ভালোবাসা বিরাজ করে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এখন 7, যার মধ্যে রয়েছে উপন্যাস, মন্থকূপ ও বিসর্গ, ত্রাণ, গল্পগ্রন্থ দখলের দৌড়, জাকুর ও পৃষ্ঠাগুলি নিজের, এবং কাব্যগ্রন্থ চাঁদপুরে আমাদের বর্ষা ছিল। সাহিত্যিক হিসাবে তার অবদান কেবল এততেই সীমাবদ্ধ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে হেলথ পলিসি, প্ল্যানিং অ্যান্ড ফাইন্যান্সিংয়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যেমন ICDDRBতে, প্যানালপিয়ান কেনিয়ার নাইরোবিতে এবং মন্ট্রিয়েল বিশ্ববিদ্যালয় এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে ইমিগ্রেন্ট নারী ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে গবেষণায় অসামান্য কাজ করছেন। বর্তমানে কুইবেকের সরকারি স্বাস্থ্য বিভাগে কর্মরত অবস্থায় তার বহুমুখী জীবনের গল্প আমাদের আরেকটি প্রেরণার উৎস। বাংলা সাহিত্যে রয়েছে তার বিশেষ অবদানের স্মৃতিস্বরূপ চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার লাভ। নাহার মণিকা আমাদের জন্য সাহিত্যের মুক্তির জগতে এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে লেখিকার সীমানা ভূমি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। এখন আমি আনন্দের সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুপ্রেরণামূলক কথা সাহিত্যিক ও কবি নাহার মণিকাকে। দয়া করে তাকে উষ্ণ অভিবাদন করুন। আসলে আমার অনেক কিছু বলার ছিল ওনাকে নিয়ে, কিন্তু আজকে সময় সংক্ষিপ্তের জন্য এইটুকুই। I call it a queendom. I can see all the accomplished ladies in this room. It feels really good to be here. Happy International Women's Day, everyone. একটা গল্প দিয়ে, একটা joke দিয়ে শুরু করি. Actually, I was sitting with my friends there and I was telling a joke that there was a jamindar in Bangladesh, back home in a village, and he was pretty powerful in his village. জমিদারিতে সে ভদ্রলোক শুধু ধুতি পরে থাকতো, খাটো ধুতি। ওকে, তো ওর বউ সবসময় ঘ্যান ঘ্যান করতো যে তুমি হচ্ছে জমিদার, ইউ আর এ জমিদার অ্যান্ড ইউ আর ওয়ারিং দিস নি লেন্থ ধুতি, ওয়াই ইজ দ্যাট? দেন হি নেভার লিসেন টু হিজ ওয়াইফ। হি সেড, আই এম দ্য জমিদার, আমার কেন ধুতি লম্বা বা খাটো, হু কেয়ার্স? অ্যান্ড একদিন ওরা তীর্থে গেল, কাশিতে গিয়ে, স্টিল হি ওয়াজ ওয়ারিং দ্যাট নি লেন্থ ধুতি। তো ওর বউ স্টিল she was like complaining that you are still a jamindar and you came to like you were traveling all the way for a pilgrimage in Kashi and you were still wearing that half short knee length dhoti. And he said that back home I was the jamindar, everybody knew me, and here in Kashi nobody knows me, who cares what am I wearing? So from that joke, I was just thinking, sitting there, what আমরা মেয়েদের জন্য কি চাই? মেয়েদের জন্য চাই ওই জমিদারের আইডেন্টিটিটা,
আমরা ধুতি হাঁটু পর্যন্ত পরি কি ধুতি লম্বা পরি, মানুষ জানবে যে আমরা হচ্ছি ওই জমিদার। সো এইটা হচ্ছে আমার মনে হয় যে নারী দিবসে আমাদের ওই আইডেন্টিটিটা তৈরি করা খুব দরকার। আমি একজন লেখক হিসেবে বা যে কোনো হিসেবে আমি মনে করি আমাদের পরিচিতিটা কি হওয়া উচিত। পার্সোনালি আমার কথা যদি আমি বলি, আমি প্রথমে হিউম্যান বিং, অ্যান্ড দ্বিতীয়ত আমি মনে করি আমি একজন নারী। তারপরে আমার পরিচিতি আমি বাংলাদেশি, বাঙালি। তারপরে হচ্ছে আমি কেনেডিয়ান, আমার যেহেতু একটা পাসপোর্ট হয়েছে। অ্যান্ড দেন আমি একটা রিলিজিয়াস আইডেন্টিটি কনসিডার করতে পারি, যে হয়তো আমি মুসলিম, হয়তো আমি হিন্দু। সো আমার কাছে নারী আইডেন্টিটিটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমাদের ওই আইডেন্টিটির দিকে খেয়াল করলে, রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আমরা যদি ঠিকমতো বুঝতে পারি যে আমরা কি চাই, তাহলে আমরা কি পাবো তা নিয়ে আমাদের ভাবতে হয় না। সো দিস ইজ হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যে হোয়াট উই ওয়ান্ট অ্যাজ এ ওমেন ইন দ্য সোসাইটি, ইন দ্য কান্ট্রি। আর সেকেন্ড আমি লিখে আনিনি, আমি জাস্ট পয়েন্ট আইডেন্টিফাই, মানে কয়েকটা পয়েন্ট সর্ট আউট করেছিলাম। তো আজকে আমরা যখন কানাডাতে বসে নারী দিবসে কথা বলছি, আমি বাংলাদেশে সবার আগে যাকে মনে করতে পাই, অনেকে আছেন কিন্তু সারা পৃথিবীতে প্রচুর নারীবাদী মহিলা আছেন, অনেক পায়োনিয়ার আছেন যারা আমাদের অনেক কিছুর জন্য কাজ করেছেন। এডুকেশন একটা বড় জিনিস, সেখানে আমি বেগম রোকেয়ার কথা বলতে চাই। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স টু, যে মেয়েদের এডুকেশনের জন্য কাজ করে গেছে। সো তার কথা এই জন্য বললাম যে আমরা দেশ ছেড়েছি ঠিকই, কিন্তু উই শুড নট ফরগেট আওয়ার রুটস, আমরা কোত্থেকে এসেছি। অ্যান্ড দিস ইজ ওয়্যার আই মাইসেলফ আই থিঙ্ক কনসিডার টু স্টার্ট রাইটিং, যেটা আমি ছোটোবেলা থেকে করেছি, কিন্তু একটা সময় গিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম লেখা, বিকজ অফ মাই ফ্যামিলি, মাই টু কিডস। আই হ্যাভ টুইন ডটার্স হু আর 23 years old নাও। তারপর আমি কাজ করেছি এখানে, নাইরোবিতেও কাজ করেছি, মন্ট্রিয়াল ইউনিভার্সিটি, মেগিলে। যখন আমি রিসার্চের কাজ করতাম তখন এত ব্যস্ততা ছিল যে আমার যে একটা মানে লেখালেখির একটা জায়গা আছে, আমি লিখতে পারি, এই ব্যাপারটাকে অলমোস্ট ভুলে যাচ্ছিলাম। এই প্রসঙ্গে একটু বলি যে এভরিওয়ান ইজ ক্রিয়েটিভ। আমাদের বিশেষ করে স্পেশালি উইমেন, এভরি ওম্যান ইজ ক্রিয়েটিভ নো ম্যাটার হোয়াট দে ডু। তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ক্রিয়েটিভিটি আছে। ইভেন ফর এক্সাম্পল যারা অ্যাকাউন্টিং করছে, দে আর ক্রিয়েটিভ টু। অ্যাজ লং অ্যাজ ইউ প্রেজেন্ট ইউর সেলফ ক্রিয়েটিভলি, ইউ কুড পোর্ট্রে ইউর ক্রিয়েটিভিটি হোয়াট এভার ইউ ডু। ওইখানটায় একটা সিনেমা আছে না, হিন্দি সিনেমা 3 Idiots, ওইখানে একটা ডায়লগ আছে যে ইউ ডু ইউর জব, সাকসেস তো ঝাঁক মারকে আতা হয়। কাজটা ঠিকঠাক করলে সাকসেস চলে আসে। তো ব্যাক টু মাই রাইটিং, ছোটোবেলা থেকে আমি লিখতাম। তারপর এক সময় দেখলাম যে লেখাটা আমার কাজের মধ্যে আসছে না, কিন্তু আমার মনে হয় যে আই ওয়াজ থ্রাইভিং ইট ইনসাইড। একদিন তখন আমি মন্ট্রিয়াল ইউনিভার্সিটিতে কাজ করি, আমার সাবজেক্ট ছিল ইমিগ্রান্ট উইমেন্স হেলথ। সো অনেক সেকেন্ডারি লিটারেচার রিভিউ করতে হতো। মাই ডেস্ক ওয়াজ ফুল অফ লিটারেচার্স অ্যান্ড জার্নালস। তো একদিন হঠাৎ করে দেখলাম যে আমার কাজ করতে আর ভালো লাগছে না। সো আই জাস্ট পুশড অ্যাওয়ে, সব কাগজপত্রগুলো সরিয়ে দিয়ে আমি গল্প লিখতে শুরু করলাম। সো আমি কবিতা লিখতাম আগে, তো তখন দেখা গেলো একটা বসায় আমার একটা গল্প লেখা হয়ে গেল। তখন সেটা কোন সাল হবে, 2005 টাচ এরকম হবে। তো তারপর আমার ওই গল্পটা বন্ধুদেরকে পড়ে শুনিয়েছি, অ্যান্ড দেন ভুলেও গেছি অনেক দিন পরে। তারপর এলো আমাদের যুগান্তকারী সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হলো, আমি কানেক্টেড হলাম, আবার কানেক্টেড টু মাই রাইটার্স ফ্রেন্ডস যারা ব্যাক হোম, ওরা আমার লেখা ছাপতো, এডিটার্স, সবাই আমার কাছে আবার লেখা চাইলো। তো আমি দেখলাম যে আমার লেখার একটা জায়গা আছে পাবলিশ করার। সো আই স্টার্টেড সেন্ডিং আমার লেখা পাঠাতে শুরু করলাম। লেখাগুলো ভালো মানে অ্যাকমপ্লিশড জার্নালে ছাপা হতে থাকলো, এবং এই ইন্সপিরেশনটা কিন্তু লাগে। তো আমি আমার এই ইন্সপিরেশন থেকে আমি দেখলাম যে আমার রিডার তৈরি হচ্ছে, আমার লেখার ডিমান্ড আছে, তো আমি লিখতে শুরু করলাম। তারপর আমার মনে হলো যে আমি কি লিখবো। আমি যেহেতু দেশে থাকি না, আমি বিদেশে থাকি,
আমি একটা ব্রিজ করার চেষ্টা করলাম। আমরা কেউ আমাদের রুট ভুলে যাই না। আমরা যখন আসি, স্পেশালি যারা কি বলে প্রথম আমরা যেখানে আসি, আমাদের শেকড়টা আমরা তুলে নিয়ে আসি ঠিকই, কিন্তু আমরা কিছু ভুলি না, আমরা ভুলতে চাই না, ভোলা উচিতও হবে না। আমরা যদি অন্যান্য কমিউনিটিকে দেখি, চাইনিজ কমিউনিটি, ইটালিয়ান কমিউনিটি, ওর আরও যারা আছে এখানে, ওরা কিন্তু ওদের নিজস্ব ইতিহাস, রুটস, শেকড় কিছু ভোলে না। সো আমার লেখায় আমি এটাই আনলাম যে আমাদের এখানকার জীবনযাপন এবং আমাদের ফেলে আসা জীবনের সঙ্গে একটা ব্রিজ করার একটা চেষ্টা আমি করি। আর নারী সেই ক্ষেত্রে আমার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ফোকাস। আমি মেয়েদেরকে নিয়ে লিখি, আর মেয়েদেরকে নিয়ে লিখতে গিয়ে আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা লিখি, যে কোনো মানুষের সাথে আমার সংস্পর্শে, আমি যাদের সংস্পর্শে আসি তাদের কথা লিখি। তো এটা আমাকে খুব হেল্প করেছে। আর মেয়েদের কথা আমি না লিখলে, আমি নারী হয়ে আমি না লিখলে আর কে লিখবে? সো এটা একটা ডেফিনেটলি আমি মনে করি এটা আমার একটা কাজ, আমার একটা দায়িত্ব। আর সেই হিসেবে আমাকে মোটামুটি ডায়াসপোরা রাইটার বলা যায়, যদিও ডায়াসপোরা শব্দটাতে আমার একটু অ্যালার্জি আছে। এই শব্দটা এখন চেঞ্জ হওয়া উচিত। আগে যখন কোনো কানেকশন ছিল না, মানুষ ট্রাভেল করতো, মানুষ মাইগ্রেট করতো, একটা দেশ থেকে আরেকটা দেশে যেত, কমিউনিকেশন এত ভালো ছিল না, যোগাযোগ এত ভালো ছিল না, তখন আমরা অনেক কিছু অ্যাডাপ্ট করে নিতাম। ডায়াসপোরা মানে হচ্ছে একটা কমিউনিটি অন্য একটা দেশে গিয়ে সেই দেশের কালচার, তাদের জীবনযাপন পদ্ধতি যতটা অ্যাডাপ্ট করে নিয়ে নিজেদেরকে বদলে ফেলে, তখন যে লিটারেচার, মিউজিক সব কিছু তৈরি হয়, তখন সেটাকে ডায়াসপোরা বলতো, এখনও বলে। বাট আমার মনে হয় যে এখন যোগাযোগের কারণে আমরা আসলে অত বদলাই না, আমাদের বদলাতে হয় না। আমরা নতুন কিছু অ্যাডাপ্ট করি, বাট আমরা আমাদের পুরনো কিছু ভুলি না, ভোলা উচিত হবে না আমার মতে, ব্যক্তিগত মতে। তো সেই ক্ষেত্রে আমার লেখালেখি একটা ব্রিজ between my roots and my life here in Canada. তো সেটা একটা। আর ওই যে বললাম ক্রিয়েটিভিটির কথা, আচ্ছা এই ফাঁকে আরেকটু বলে নিই, রিসার্চার হিসেবে আমিও কিন্তু অনেক রকম স্ট্রাগল ফেস করেছি। এটা একটা ছোট্ট স্টোরি। আমি যখন 2000 সালে এখানে এসেছি, আমি চাকরি খুঁজছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চ, তো আমি ইউনিভার্সিটি রিসার্চ প্রজেক্টগুলোতে কাজ খুঁজছিলাম। তখন আমি একজনের ফোন করে করে, তখনও এত তো অবশ্যই কমিউনিকেশন এত ইজি ছিল না, তো আমি মেগিলের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে কন্ট্যাক্ট করলাম, ফোনে কথা বললাম, ইমেইলে আমার সিভি পাঠালাম। উনি আমাকে ফোনে ইন্টারভিউ করে বললেন যে কাম জয়েন টুমরো। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ 6 months প্রেগনেন্ট। তো পরের দিন যখন গেলাম, শি মেট মি অ্যান্ড শি জাস্ট ইন 10 minutes she changed her way of conversing with me. She said, oh, you know, we don't have budget now, আমাদের পয়সা নাই, আমরা তোমাকে হায়ার করতে চাইছিলাম, but we regret to inform you that we are not hiring you. তো frustrated, I came back home, of course, আর সার্চ করা হয়নি, আমার বাচ্চারা হয়েছে। Then when they were like 2 years, তখন আমি আবার সেম প্রফেসরকে কন্ট্যাক্ট করেছি। আমি বললাম যে নাও তুমি আমাকে হায়ার করোনি, I don't want to say that why or what is the reason, but now I am again ready to work for you. তুমি কি আমাকে হায়ার করবে? And she said, তোমার বাচ্চারা কত বড়? আমি বলছি ওরা অলমোস্ট 1.5 years হয়ে গেছে। বলে কাম জয়েন মি। তো what I meant is, what I want to say is যে পারসিস্টেন্স। সবাই যদি এই ব্যাপারটা, যেটা আমি দেখলাম যে শারমিন আপা এমনকি নিগারদের প্রেজেন্টেশনেও বলেছে যে সব সময় পার্সিউ করতে হবে। তো আমার মনে হয় যে আমি যদি সেকেন্ড টাইম পার্সিউ না করতাম, আমি জব পেতাম না। দেন আই ওয়ার্কড ফর হার ফর 3.5 years ইন মেগিল ফর হার প্রজেক্ট। সো এটা একটা যে আমাদের আসলে একটু পার্সিউ করতে হবে যে কোনো কাজে, হাল ছেড়ে দিলে হবে না। আর ক্রিয়েটিভিটির জায়গাটা আমি মনে করি যে যার যেখানে একটু স্কোপ আছে, যে যেখানে মনে করেন যে apart from job, away from your work life balance per se, কেউ যদি মনে করে যে সে গান গাইতে পারে, ছবি আঁকতে পারে, রান্না করতে পারে, হোয়াট এভার দে ওয়ান্ট করতে হয়। বিকজ আমি মনে করি মেয়েদের একটা উইন্ডো দরকার।
মেয়েদের জন্য নিজেদের একটা জগৎ খুব দরকার। সেই জগৎটা আমার মনে হয় যে ধরা গেল বাচ্চা আমরা বড় করে ফেললাম, রিটায়ার করে ফেললাম, দেন হোয়াট টু ডু? উই নিড এ ওয়ার্ল্ড। আমাদের ওই কানেকশনটা, ওই জায়গাটা যেটা আমাদের ভালো লাগে, প্যাশন, এটা খুব দরকার। এটা আমি মনে করি যে এখন আই হ্যাভ এ ওয়ার্ল্ড, যেটা দিয়ে আমি কাজ করছি। আমি লেখালেখি করি, এই লেখালেখিগুলো অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, আই এম লাকি এনাফ। তো সবাইকে আমি এনকারেজ করি এটা করার জন্য। আর একটা জিনিস, সবাই সারাক্ষণ বলে যে মেয়েরা খালি দিতে হবে, মেয়েদেরকে মা হতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, চাকরি করতে হবে, রান্না জানতে হবে, সুন্দর দেখাতে হবে। আমার মতে এত কিছু হতে হবে না। জাস্ট বি ইয়োরসেলফ। নিজের যত্নটা আগে করতে হবে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। তারপরে যা পারবে করবে, যা পারবে না করবে না। এই যে অ্যাকনলেজমেন্টটা যে আমি পারবো না, মেয়েদের কাছ থেকে কেউ শুনতে চায় না যে আমি পারবো না। সো এই জায়গাটা তৈরি করাটা আমার মনে হয় আমাদের প্রত্যেক মেয়েদের দায়িত্ব, যে আমি পারবো না, এটুকুই। তো সবাইকে অনেক ধন্যবাদ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ভালো থাকবেন।